ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো খবর জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে থাকব। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতেই 2024-2025 বাজেটের খবর। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী বাজেট দিতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী, যা দিয়ে সম্ভব নয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। গবেষণা সংস্থা সিপিডির বাজেট সংলাপে বক্তারা বলেন, অতিমাত্রায় দুর্নীতি, জবাবদিহিতা ও সুশাসনের অভাব জেঁকে বসেছে অর্থনীতিতে। এ সময় কালো টাকা সাদা করার সমালোচনা করেন বক্তারা। দেখি না আর একটা জিনিস দেখি বাজেটের পরে বাজেট প্রস্তাবনার সপ্তাহখানেক পর নানা পর্যবেক্ষণ তুলে ধরতে এই সংলাপের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। শুরুতেই কালো টাকা বৈধ করার সুযোগের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা খাতে কম বরাদ্দ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় নজর না দেয়া, আর্থিক খাত সংস্কারের রূপরেখা না থাকায় সংকট থেকে উত্তরণের বাজেট দিতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী। বলেন, প্রস্তাবিত কর কাঠামোতে আরও চাপে পড়বেন সাধারণ মানুষ। অন্যান্য সেক্টরে যদি ছুরি দিয়ে কাটা হয়েছে বাজেট, এখানে কোদাল দিয়ে কাটা হয়েছে। 16,000 কোটি টাকা বাদ দেয়া হয়েছে, 12,000 শিক্ষায় আর 4,000 স্বাস্থ্যে। আপনার প্রত্যেকবার এগুলো করা হয়েছে, কোনো টাকা আসে নাই। অন দ্য কন্ট্রারি, ইট অনলি শোজ স্টেট স্পন্সরশিপ অফ চিটিং। যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে বাজেটে, সেগুলো কিন্তু আসলে পর্যাপ্ত নয়, একেবারেই নগণ্য। পারচেজিং পাওয়ারে একটা ইরোশন হয়েছে, সেইটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখি নাই। বক্তারা বলেন, রাজস্ব আহরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই সরকারের। ফলে দিন শেষে অতিমাত্রায় ঋণ নির্ভর হয়ে পড়বে নতুন বাজেট, যা সুযোগ কমাবে বেসরকারি বিনিয়োগের। এছাড়া সুদের ব্যয় নিয়েও চিন্তার কথা জানান আলোচকরা। বলেন, অতিমাত্রায় দুর্নীতি, জবাবদিহিতা ও সুশাসনের অভাব জেঁকে বসেছে অর্থনীতিতে। আরও কৌশলী, আরও সৎ হওয়ার একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমাদের সন্ধিক্ষণের মুহূর্তে আছি। আমরা সেই উচ্চতর লক্ষ্যমাত্রাগুলো অর্জন করার জন্য আমাদের সেই আকাঙ্ক্ষাটা আছে এবং এটা করাটা প্রয়োজন। বাসকরি ভূতলে বিনিয়োগ পাতালে, এই ধরনের অনেক প্রকল্প এই দেশে আছে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের সমাজে পাকিস্তান সমাজ থেকে পুষ্ট হয়ে কোনো খাত, কোনো সেক্টর, কোনো গোষ্ঠী আছেন। এ সময় ব্যাংক খাত নাম সর্বস্ব উন্নয়ন প্রকল্প ও বাজার ব্যবস্থাপনার সমালোচনা করেন বক্তারা। বলেন, সংকট সমাধানে প্রয়োজন ছিল আরও সাহসী বাজেটের। এইবার হচ্ছে উইকার একটা অবস্থায় আমরা কখনো যাই না। মনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ব্যাংক থেকে টাকা ধার না করে বরং বাজেটের আকার 50,000 কোটি টাকা কমানোর পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা PRI। MCCIর সাথে যৌথভাবে আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় বক্তারা বলেন, নতুন বাজেট চ্যালেঞ্জ বাড়াবে ব্যবসায়ীদের জন্য। এ সময় NBRকে আরও আধুনিক ও ডিজিটালাইজেশন করার দাবি জানান বক্তারা। প্রস্তাবিত বাজেটে ঘাটতি টাকা জোগাতে দুর্বল ব্যাংক ব্যবস্থা থেকে আবারও ঋণ নেওয়ার বড় লক্ষ্যমাত্রা দিয়েছেন অর্থমন্ত্রী, যার কঠোর সমালোচনা করা হয় ব্যবসায়ী সংগঠন MCCI ও গবেষণা সংস্থা PRI আয়োজিত এই সেমিনারে। বক্তারা বলেন, ব্যাংক খাতের ওপর চাপ কমাতে অন্তত 50,000 কোটি টাকা কমানো উচিত বাজেটের আকার। এই সময় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার সমালোচনা করে বক্তারা বলেন, এই খাতের প্রয়োজনীয় সংস্কারে সঠিক পদক্ষেপ নাই নতুন বাজেটে। The banks which are in liquidity problem, they created their own problem. It's not a problem of Bangladesh Bank that it is created. They created their own problem. They need to solve it. Liquidity injection must stop. If that policy is continued, in my view, inflation should start coming down. বক্তারা বলেন, এখনও প্রশ্নবিদ্ধ দেশের ব্যবসায় পরিবেশ, কিন্তু তারপরও অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে কর আরোপ করা হয়েছে নতুন বাজেটে, যা বাধাগ্রস্ত করতে পারে উদ্যোক্তাদের। কর ব্যবস্থার হয়রানি বন্ধে এই খাতকে পুরোপুরি ডিজিটালাইজেশনের পরামর্শ দেন MCCI প্রেসিডেন্ট। In overall tax collection, enhance tax administration capacity and deliver adequate services to the public. অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেটের ইতিবাচক দিক তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, অর্থনীতির টেকসই উন্নয়নে উপযোগী বাজেট দেওয়া হয়েছে, যদিও ঋণ নির্ভরতার সমালোচনাকে যৌক্তিক বলে মনে করেন তিনি। Over time, the economy has acquired some structure, it has acquired some behavioral pattern.
and you cannot overnight dictate change of that pattern. অনুষ্ঠানে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন বক্তারা, বলেন এতে নিরুৎসাহিত হবেন সৎ ব্যবসায়ীরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। আসছে অর্থ বছরের ঘোষিত বাজেটে বাড়েনি করমুক্ত আয়ের সীমা, যার ফলে চড়া মূল্যস্ফীতির এই বাজারে ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ, যাদের আয় আর ব্যয়ের মধ্যে রয়েছে বড় ধরনের বৈষম্য। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় করমুক্ত আয়ের সীমা বাড়ানোর পক্ষে অর্থনীতিবিদরা। 2 দশক ধরে এই রাজধানীতে বসবাস 50 আরাফাত হোসেনের। চাকরি করতেন একটি ওষুধ কোম্পানিতে, 8 মাস ধরে সেটিও আর নেই। তাই ক্ষুদ্র একটি ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে এই শহরের বুকে টিকে থাকতে তার চলছে এখন প্রাণান্তকর চেষ্টা। দুর্মূল্যের এই বাজারে সেখানেও হাতছাড়ার জো নেই। সাথে যোগ হয়েছে বাজেটে করমুক্ত আয়ের সীমা না বাড়ানোর দুশ্চিন্তা। সংসার চলুক আর নাই চলুক, অন্তত 5% হারে কর প্রতি বছর তাকে দিতেই হবে। জিনিসপত্রের দাম খুব ঊর্ধ্বমুখী। এই পর্যায়ে আমাদের সংসার চালাই দুর্বিষহ জীবনযাপন হয়ে গেছে। এখন আমরা এই করের আওতায় বললে তো আমাদের আরও বিভাগে পড়ে যাবো। যে আমাদের করের আওতায় নিলে আমাদের তো জীবনমান নির্ধারণ করাই কষ্ট হয়ে যাবে। আরাফাতের মতো দেশের কয়েক কোটি মধ্যবিত্তই এখন এমন দুঃসহ চাপে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সাম্প্রতিক এক গবেষণা বলছে, বছর জুড়ে গড়ে প্রায় 10% মূল্যস্ফীতির চাপে ঢাকায় 4 সদস্যের একটি পরিবারের কোনো মতে খেয়ে পড়ে টিকে থাকতে প্রয়োজন মাসে অন্তত 40,000 টাকা। খাবারেই যেখানে খরচ 24,000। এরপর যেখানে সঞ্চয় হয় না সেখানে সরকারকে কর দেওয়ার চিন্তাই যেন অবান্তর। তাই কর কাঠামোয় সুশাসন নিশ্চিত করতে উপরের স্তরে করের হার বাড়ানোর পরামর্শ এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের। আসলে এটা বাস্তবমুখী হওয়া উচিত হতে পারে যদি যারা সক্ষম তারা যদি ন্যায়সঙ্গতভাবে নিয়মতান্ত্রিকভাবে কর দেয়, তাহলে আর আমার এই নিচের এই এদেরকে এত করতে হয় না, কারণ এদের করা মানে তো অনেক কষ্ট। এটা যৌক্তিকভাবে হতো, সেটা হলো যে নিম্ন আয়ের যারা করদাতা আছেন তাদেরকে আর একটু বেশি স্বস্তিটা দেওয়ার ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটু চিন্তা করা উচিত। বিশেষত এইটা স্বাভাবিক সময়ের সাথে চিন্তা করলে হবে না, কারণ এখন একটা উচ্চ মূল্যস্ফীতির ভিতর দিয়ে যাচ্ছি আমরা, যেটা পুরোপুরি সরকারি হিসাবের ভিতরেও আসছে না। এনবিআরের জন্য চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা, যা আগের অর্থবছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে প্রায় 17% বেশি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। এমন মন্তব্য করে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব সম্পূরক করারোপের বিরোধিতা করে বক্তারা সেখানে বলেন, এখন থেকে মোবাইলে 100 টাকার সেবা পেতে রিচার্জ করতে হবে 139 টাকা। তাই কর না বাড়িয়ে ভোক্তার সংখ্যা বাড়ানোর উপর জোর দেন তারা। এমটবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জুলফিকার বলেন, কর বাড়ালে প্রতিষ্ঠানগুলোর আয় কমবে, যার নেতিবাচক প্রভাব পড়বে সরকারের রাজস্ব আয়ে। তিনি বলেন, বাড়তি করের কারণে সম্ভব হবে না 8 কোটি মানুষকে আর ইন্টারনেটের আওতায় নিয়ে আসা। আপনারা সবাই এমটব অফিসটা ভিজিট করেন। আমরা যদি আসলে এখন গ্রোথটা নিশ্চিত করতে পারতাম, সিম ট্যাক্সটা যদি বরঞ্চ এলিমিনেট করা যেত, আমি শুধুমাত্র 1% জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারতাম তা না, আমার কিন্তু ওভারঅল ডিজিটাল ইকোনমিতে কন্ট্রিবিউশনটা অনেক বেশি হতো। সরকার হয়তো রেভিনিউ কিছুটা কালেক্ট করতে পারবে, কিন্তু ওভারঅল ভিশনে এটার জন্য একটা বড় ধরনের ড্যান্ট হবে। দর্শক, টানা 3 দিন দর পতনের পর আজ চতুর্থ কার্যদিবস বুধবারে সূচক খানিকটা বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। যদিও একেবারেই উল্টো চিত্র ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে। দর্শক, এবারে আপনাদের আজকের লেনদেনের খবরগুলো জানিয়ে দেব। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে যদি তাকাই, বলছিলাম সূচক কমেছে কিন্তু লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেনের পরিমাণ কমেছে, সূচক বেড়েছে 13 পয়েন্ট এবং সর্বশেষ সূচক অবস্থান করছে 5083 পয়েন্টে। আর যে পরিমাণ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমেছে এবং বেড়েছে দেখতে পাচ্ছেন, খুব একটা পরিবর্তন নেই। 168টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমে গেছে, সেখানে বেড়েছে মাত্র 161টি। 66টি কোম্পানির শেয়ারের দাম আগের মতোই রয়ে গেছে এবং দিন শেষে লেনদেনের পরিমাণ ঢাকা স্টক এক্সচেঞ্জে 350 কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বলছিলাম একেবারে উল্টো চিত্র, সেখানে অনেকটাই পরিবর্তন হয়েছে। সূচক 16 পয়েন্ট নিচে নেমে গেছে 14,553 পয়েন্টে। সবশেষ সার্বিক সূচকটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অবস্থান করছে।
শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দিকে যদি তাকাই তাহলে সেখানে 120টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমে গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এবং তার বিপরীতে মাত্র 53টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। 44টি কোম্পানির দাম গতকালের মতোই রয়ে গেছে আজকেও, এবং দিন শেষে সেখানে লেনদেনের পরিমাণ 11 কোটি টাকা। দর্শক, এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের খবর। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। চলতি 2023-2024 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কিছুটা কমে হতে পারে 5.7%। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে 2023-2024 অর্থ বছরে প্রবৃদ্ধি দেখানো হয়েছে 5.8%। প্রস্তাবিত বাজেটে আগামী 2024 এবং 2025 অর্থ বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে 6.75%। বিশেষজ্ঞদের মতে দেশে আমদানি নিষেধাজ্ঞা, উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ ঋণ খেলাপি তৈরি হওয়ার প্রভাব পড়ছে প্রবৃদ্ধির এই হারে। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির 2টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট সমূহের উদ্বোধন করেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সেটা একটু কনফিউশন। এই কমলাটা দিয়ে কেমন জানি লাগে, কিন্তু ব্রাইট লাগে এমনিতে, বুঝছো? এত কমলা এরকম করে কি করবে, এরকম করছে আরো এইদিকে যাবে। এই আরেকটু পিছন, হালকা একটু পিছন। আবার বেশি নিয়ে আসছেন মনে হয়, একটু সামনে, সামান্য, ব্যাস রাখেন। কোথায় শব্দ হচ্ছে? আরেকটু দেন তো, এদিক থেকে ক্যাম-1টা মনিটর একটু দেন। মানিক ভাই রিপোর্টটা দিয়ে যান, ওই রিমোটটা। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ভাই। লোকটা মারা গেছে তো। এমপি আনার হত্যার লোমহর্ষক স্বীকারোক্তি কসাই জেহাদের তদন্ত বাধাগ্রস্তের অভিযোগ। নজিরবিহীন সম্পদের পাহাড় বেনজিরের।
বেনজিরের আরও 8 ফ্ল্যাট বেনজিরের নিজের বিপুল সম্পদের। অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। নোবেলজয়ীকে হয়রানির অভিযোগ মিথ্যাচার, দাবি আইনমন্ত্রীর। কিছু খবর জানাবেন। শিক্ষককে রক্ষার চেষ্টায় ক্ষুব্ধ অভিভাবকরা। রেলে ঈদ যাত্রার প্রথম দিনেই ভোগান্তি, 1 থেকে 2 ঘন্টা দেরিতে ছেড়েছে বেশিরভাগ ট্রেন। ছুটি নিচ্ছেন শান্তাপু? ছুটি আসলে আগে নিতে চাইছি আমি, বাট বাকি হ্যাঁ ক্যাম 1-এ প্রিভিউটা দিতে যাচ্ছিলাম, একটু দেখি। So far good.